স্টোর করে রাখবো, রাইট? ফর এক্সাম্পল হচ্ছে আমার লেটস সে 5টা ফিচারের কাজ শেষ হয়ে গেছে, আমি বললাম এইটাকে একটা নাম ভার্সন দিয়ে দিচ্ছি, এই ভার্সনটা স্টোর হয়ে থাকবে। এখন যদি এরকম করে ফাইলগুলো চেঞ্জ হয়, কোনো ফাইল ডিলিট হয়ে গেল, ফাইলগুলো নষ্ট হয়ে গেল, আমি দেখলাম যে ফিচার কাজ করতেছে না, ফর এক্সাম্পল যেটা অফেন হয় যে আমি একটা ফিচার করতে যেয়ে অন্য একটা ফিচার নষ্ট করে ফেলছি, সেটা কাজ করতেছে না, ওই রকম সময় কি করতে পারি আমরা? তাহলে ব্যাক করতে চাই, রাইট? যে আমাদের ওই সময় তো জানতাম যে 5টা ফিচার কাজ করতো অ্যাটলিস্ট, সো এখানে ব্যাক করি আমরা। এই যে ব্যাক করতে পারা, এটা হচ্ছে দ্য মেইন ফাংশনালিটি অফ গিট। আমরা এটাই আমাদের মেইন গোলটা। উই জাস্ট ওয়ান্ট টু কন্ট্রোল আওয়ার ভার্সনস, যে আচ্ছা আমাদের কারেন্ট এট দিস পয়েন্ট অফ টাইম এই জিনিসগুলো কাজ করে, সেটা জানি আমি। সো গিট কি অ্যাকচুয়ালি? ভার্সন কন্ট্রোল সিস্টেম অনেকগুলাই আছে। গিট হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ নর্মালি যেটা হয় যে আমাদের একটা সেন্ট্রাল রিপোজিটরি থাকে, একটা সেন্ট্রাল জায়গা থাকে যেখানে সব কোড আছে, এবং সবাই হচ্ছে ওইখান থেকেই কাজ করে। বাট গিটে যেটা হয়, সবার লেটস সে আমি আর আরো 3জন মিলে হচ্ছে কাজ করছি সেম প্রজেক্টের উপরে, আমাদের সবার কাছেই একটা নিজেদের মতো করে একটা গিট রিপোজিটরি আছে, সেখানে তার নিজের মতো করে সে রেকর্ড রাখতেছে যে আমি এই কাজ করছি এন্ড দেন এই কাজ করছি। ফর এক্সাম্পল আমরা যদি এখন যাই প্র্যাকটিক্যালি, লেটস সে আমরা এই ফোল্ডার এই রিপোজিটরিতে গেলাম। তখন এই রিপোজিটরিতে আমরা বলছি হচ্ছে যে আমাদের 8টা কমিট আছে, ঠিক আছে? সো এখন আমি বলতেছি আমার লোকাল ডিভাইসে যে কমিটটা আছে, আমি বললাম যে আমি এখানে জাস্ট এই একটা কমিট অ্যাড করছি, কমিটের ব্যাপারে পরে আসবো, কমিট একটা ভার্সন আর কি, এই ভার্সনটা আমার কাছে আছে, লোকালি আমার কাছে আছে। এখন আরেকজন যে কাজ করতেছে আমার সাথে, তার কাছে এই কপিটা নাও থাকতে পারে, সে জাস্ট তার নিজের মতো করে সে ভার্সন মেনটেন করতেছে। আলটিমেটলি পরে গিয়ে আমরা ডিস্ট্রিবিউটেড ভাবে কাজ করে একই জায়গায় নিয়ে আসতে হবে পুরো জিনিসটাকে। এটা হচ্ছে গিটের মেইন স্ট্রেংথটা, যে সবাই ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতো করে তাদের রিপোজিটরি মেইনটেইন করে এন্ড দেন এক জায়গায় নিয়ে আসতে পারবো আমরা পরে গিয়ে। ওকে, সো গিটের মেইন ফিচারটাই হচ্ছে এটা, যে এটা একটা ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। প্রত্যেকটা ডেভেলপারের কাছে তাদের নিজেদের একটা হিস্ট্রি আছে, সে নিজেদের মতো করে হিস্ট্রিটাকে মেইনটেইন করতেছে এন্ড দেন ইভেন্চুয়ালি আমাদের যখন লাগবে তখন আমরা সেটাকে মার্জ করতে পারবো। এটা খুবই ফাস্ট এবং এটার খুব ভালো হচ্ছে ব্রাঞ্চিং ক্যাপাবিলিটিস আছে। ব্রাঞ্চিং হচ্ছে আরেকটা ফিচার যেটা আরেকটা জিনিস করে, এটা হচ্ছে কোলাবোরেশনের জন্য খুব ভালো। অর্থাৎ বেসিক্যালি লেটস সে আমি কাজ করতেছি একটা ফাইলের উপরে, ঠিক সেম টাইমে আরেকজন কাজ করতেছে ওই একই ফাইলটাতে, তখন কনস্ট্যান্টলি আমাদের ভিতরে ক্ল্যাশ হতে থাকবে। কারণ হচ্ছে আমাদের আলটিমেট গোলটা তো হচ্ছে যে একটা ফিচারে কাজ করা, বাট আমরা ডিফারেন্ট জিনিসকে মডিফাই করতেছি একই সেম টাইমে। তো ইভেন্চুয়াল এন্ড প্রোডাক্টটা দুজনেরটাই একসাথে কাজ করবে, বাট এই যে ডেভেলপমেন্ট যখন চলতেছে তখন ক্ল্যাশ করতেছে। তখন সলিউশনটা কি হতে পারে, যে আচ্ছা তুমি তোমার মতো করে ডেভেলপ করবা, আমি আমার মতো করে ডেভেলপ করব কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চে, তারপর ইভেন্চুয়ালি যখন কাজ শেষ তখন আমরা সেটাকে এক জায়গায় নিয়ে আসবো, তার আগে না। এটা এজন্য হচ্ছে ব্রাঞ্চিংটা আমরা ইউজ করি এরকম কোলাবোরেটিভ কাজ করার সময়, যে একজন আরেকজনের উপর যাতে কাজটা ওভাররাইড করা বা প্রবলেম ক্রিয়েট না করি আমরা। এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো বেসিক্যালি, যে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা হিস্ট্রি মেনটেন করতে চাই, এবং সেই হিস্ট্রিটাতে আমাদের যদি কোনো রকম প্রবলেমস ক্রিয়েট হয় আমরা যাতে সেখানে ব্যাক করতে পারি। ওকে, তাহলে আমরা যদি শুরু করি, আমাদের শুরু করার আগে 3টা জিনিস বুঝতে হবে, যে গিটের মেইন যেখানে স্টোর করে ভার্সনগুলা সেটাকে বলা হয় রিপোজিটরি, ঠিক আছে? রিপোজিটরিতে সবকিছু রাখা হয়, এবং আমরা রিপোজিটরিতে জিনিস রাখি হচ্ছে কমিট করে। কমিট এই ওয়ার্ডটা জাস্ট মিনস একটা ভার্সন। ওকে, আমরা একটা ভার্সন সেভ করে রাখতেছি। কমিট করা মানে যেটাকে সেভ করে রাখা। আমি আমার একটা কোডের একটা স্ন্যাপশট সেভ করে রাখতেছি, এই স্ন্যাপশটটাকে বলা হচ্ছে একটা কমিট। এখন কমিট, ইন্টারেস্টিংলি কমিট যেটা করে, কমিট কিন্তু পুরো কোডটাকে স্টোর করে না, ঠিক আছে? নর্মালি যেটা মনে হয় যে আমার ফাইল সাইজ যদি 4 জিবি কোড থাকে, তাহলে আমার ওই 4 জিবির কোড সেভ করতে হলে আমার তো 4 জিবি স্পেস লাগবে। নট নেসেসারিলি। গিট যেভাবে কাজ করে, সে হচ্ছে আগের কমিট থেকে কতটুকু চেঞ্জ হয়েছে সেটাকে স্টোর করতে থাকে, ঠিক আছে? আমরা আসলে দেখবো, বা জাস্ট কনসেপ্টগুলো নিয়ে রাখি, যে আমরা হচ্ছে আমাদের যেই ফাইলে কাজ করতেছি, যে আমার ওয়ার্কিং ডিরেক্টরি যেখানে আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি, সেখান থেকে আমরা হচ্ছে ইভেন্চুয়ালি রিপোজিটরিতে স্টোর করতে চাই, ঠিক আছে?
প্রবলেম হচ্ছে যে রিপোজিটরিতে স্টোর করা যেটা হচ্ছে কমিট বললাম আমরা, কমিটটা খুবই ফাইনাল একটা জিনিস, এটা একটা পার্মানেন্ট জিনিস, এটা আমার হিস্ট্রিতে অ্যাড হয়ে যাচ্ছে। সো আনটিল আমি কমিট করতে চাচ্ছি, লিটারালি এই কারণে ওয়ার্ডটা হচ্ছে কমিট, আনটিল আমি কমিট করতে চাচ্ছি আমি টেম্পোরারি একটা জায়গায় রাখি, সেই টেম্পোরারি জায়গাটাকে বলা হয় দ্য স্টেজিং এরিয়া। ঠিক আছে, আমি স্টেজিং এরিয়াতে মার্ক করে রাখি যে এই ফাইলগুলোকে আমি কমিট করতে চাই এবং পরে সেগুলো কমিট করি। তো আমরা এখন শুরু করি আমাদের কাজ। গিট ইউজ করার আগে প্রথম কাজ হচ্ছে যে আমাদের আগে গিটটাকে সেট আপ করে ফেলতে হয়, অর্থাৎ এইটা কিন্তু ম্যান্ডেটরি, আপনি গিটে কিছু করতে গেলে অটোমেটিক্যালি বলবে যে সেট আপ ইউর ইউজার নেম, সেট আপ ইউর ইমেল। যদি করি আমরা, user.email or dash global user.email আছে। এখন এই ইউজার নেমটা র্যান্ডম হইতে কোনো সমস্যা নাই, বাট ইউজুয়ালি এটা ভালো যে আপনার গিটহাবের যে ইউজার নেম দেওয়া আছে সেটা ম্যাচ করে দেওয়া, বিকজ ইন দ্যাট কেস এখানে হচ্ছে যখন কমিট হিস্ট্রিটা দেখানো হবে তখন খুব সুন্দর করে বোঝা যাবে যে কোনটা কে করছে। ঠিক আছে, সো আমরা এখন আমাদের গিট ইনিশিয়ালাইজ করে ফেলছি, আমরা এখন গিট ইউজ করতে পারবো, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সিওর মানে একটা লোকাল অ্যাকাউন্ট আর কি। তো এখন আমি কিভাবে করতে পারি, লেটস সে আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে, সেখানে ঢুকি আমরা, একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করতে হয় গিট ইনিট কমান্ডটা দিয়ে। ঠিক আছে, তখন কি বললো, আমরা একটা এমটি গিট রিপোজিটরি ক্রিয়েট করছি ইন home/miko/test/git। আপনি যদি ভিএস কোড ইউজ করেন তাহলে Ctrl+Shift+P প্রেস করলে যে কমান্ড প্রম্পটটা আসে সেখান থেকে আপনি বলতে পারেন git initialize repository। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি সবাই আমরা, লাইক টেক্সট কি পড়া যাচ্ছে ভিএস কোডের? জি স্যার। আচ্ছা, তো এই ভিএস কোড দিয়ে করতে চাইলে আমরা এখানে জাস্ট গিট ইনিশিয়ালাইজ রিপোজিটরি সিলেক্ট করতে পারি, Ctrl+Shift+P দেওয়ার পর এখানে লিখলাম গিট। ওকে, তো ইনিশিয়ালাইজ রিপোজিটরি করলাম, আমি বললাম যে আমি এখানে লোকেশন সিলেক্ট করা যায়, আমি এই লোকেশন হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে বললাম যে এই ফোল্ডারে একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করে ফেলো। সো ক্রিয়েট করছি, আমরা এখন এটাকে ওপেন করি, তাহলে ওপেন ফোল্ডার, এই টেস্ট ফোল্ডারটা আমরা ওপেন করি। তাহলে এখন যেটা হবে, আমার এই টেস্ট ফোল্ডারের ভিতরে যে কোনো টার্মিনালে করলেই হবে। ঠিক আছে, বরং আমি যদি ভিএস কোডে করতে যাইতাম তখন ভিএস কোড অটোমেটিক্যালি বলতো যে একটা ইউজার নেম ইমেল দিতে। ঠিক আছে, ভিএস কোড নিজে থেকে বলে দেয়। ওকে, সো বানাইলাম আমরা, এখন আমরা ওই ফোল্ডারটায় আসি। ফোল্ডার যদি আমরা দেখি, ঠিক আছে, এই ফোল্ডার যদি আমরা ওপেন করে ট্রাই করি, এই ফোল্ডারের ভিতরে একটা হিডেন ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে .git। এইটার ভিতরে সবকিছু আছে, আমাদের সব অবজেক্টের হিস্ট্রি, আমরা কারেন্টলি কোন ফাইলটাকে ট্র্যাক করতেছি, কোথায় আছে সেসব কিছু। ঠিক আছে, সো আমরা একটা ফাইল ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করব test.py। ওকে, ক্রিয়েট করলাম, আমরা এখন এই নতুন ফাইলটা ভিতরে কিছু একটা লিখি, সাপোজ প্রিন্ট hello world। রাইট, তো এখন আমরা এটাকে কমিট করতে চাই। রাইট, সো এটা আমাদের হচ্ছে ভিএস করে করতে চাইলে এখানে একটা গিট বাটন থাকে ইউজুয়ালি সোর্স কন্ট্রোল করার জন্য, ইউজুয়ালি গিট ইউজ করে, এবং সেখানে বলতেছে কি যে আমার লাস্ট কমিট থেকে, এটা কিন্তু বাই ডিফল্ট আসবে না, এই সোর্স কন্ট্রোলটা একটা গিট ইনিশিয়ালাইজ করলে তখন হচ্ছে এটা আসবে, দেখতে পারবো আমরা। ঠিক আছে, যদি না থাকে তখন বলবে যে ইনিশিয়ালাইজ এ গিট রিপোজিটরি। সো যেহেতু রিপোজিটরি ক্রিয়েট করা আছে আমাদেরকে দেখাচ্ছে এই জিনিসটা। সো কি বলছে, আমাদের একটা test.py নামের একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে যেটা কারেন্টলি হচ্ছে আনট্র্যাকড আছে। আনট্র্যাক মানে হচ্ছে আমাদের এখানে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে বাট
স্টেজিং ডিরেক্টরিতে অ্যাড করা হয় নাই, কারেন্টলি সেটা হচ্ছে আনট্র্যাকড, অর্থাৎ আমরা যতই কমিট করি না কেন এই ফাইলটা কখনোই রিপোজিটরিতে স্টোর করবে না, আমি ওকে বলি নাই ট্র্যাক করতে। সো আমি কি করতে পারি, আমি এখানে বলতে পারি যে এটাকে আমরা স্টেজ করতে পারি, স্টেজ দ্য চেঞ্জেস। যখন স্টেজ করি তার মানে হচ্ছে আমি এখন ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং ডিরেক্টরিতে রেখে দিছি, অর্থাৎ এই চেঞ্জটা, এই ফাইলটার যে চেঞ্জগুলা সেগুলো কারেন্টলি ওয়েট করতেছে কমিট হওয়ার জন্য। আমি বসে আছি, যখন হচ্ছে কমিট করব তখন সেটা সেভ হয়ে যাবে আমার হিস্ট্রিতে, ঠিক আছে। সো কারেন্টলি স্টেজড আছে কি, আমি বলছি এই নতুন ফাইল test.py নামের ফাইল, এইটা অ্যাড করছি আমরা, এ দিয়ে অ্যাড বোঝায়। সো এটা সে আমাদের প্রথম কমিট করতেছি, আমরা বললাম ইনিশিয়াল কমিট, এটা হচ্ছে আমার কমিট মেসেজ, ঠিক আছে। আমি কমিট মেসেজ এখানে দেই, আর আমরা কমান্ড লাইনের জিনিসটা দেখবো, বাট ভিএস কোড থেকে এভাবে করে কমিট মেসেজ দিয়ে আমি বললাম কমিট করে ফেলছি। সো যেটা হচ্ছে এখন আমি যদি এটাকে ভিজুয়ালাইজ করি সোর্স কন্ট্রোল গ্রাফটা, এই যে এখানে এভাবে দেখায় জিনিসটাকে, আমার একটা কমিট আছে, এই কমিটটাতে একটা ফাইল চেঞ্জ করা হয়েছে, অ্যাড করা হয়েছে, এবং সেখানে একটা লাইন অ্যাড করা হয়েছে, সেই লাইনটা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড লাইনটা, ঠিক আছে। আমরা গিট দিয়ে এটাই করতে চাই মেইনলি, যে আমাদের ফাইলে কি কি চেঞ্জ করা হচ্ছে সেটাকে ট্র্যাক করা। নতুন একটা লাইন অ্যাড করি আমরা, প্রিন্ট কি বলা যায়, টেস্টিং, ঠিক আছে, সেভ করলাম। এখন বলতেছে যে একটা চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু সে আনট্র্যাকড বলে নাই, বিকজ এই ফাইলটা অলরেডি ট্র্যাকিং করা হচ্ছে, সে কারেন্টলি ট্র্যাকড, বাট স্টিল সে কিন্তু স্টেজ করা হয় নাই, রাইট। আমি কিন্তু এখনো এখানে আছি, ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি, এই চেঞ্জগুলোকে আমাকে স্টেজিং ডিরেক্টরিতে পাঠাতে হবে। সো আমরা যদি কমান্ড লাইন থেকে করতে চাই তখন আমাদের git add এই মেথড, এই ফাংশনটা, সরি এই কমান্ডটা ইউজ করে জিনিসটাকে স্টেজিং এরিয়াতে অ্যাড করতে হয়। কমান্ড লাইন থেকে দেখি আমরা git add ডট, বেসিক্যালি আমার এখন এটাকে সবগুলোকে স্টেজিং ডিরেক্টরিতে অ্যাড করা হয়ে গেছে। এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা test.py চেঞ্জেস থেকে স্টেজড চেঞ্জেসে চলে গেছে। এখন আমরা এখানে একটা কমিট মেসেজ লিখে এন্টার দিয়ে কমিট করছিলাম, বাট আমরা এখন কি করতে পারি, এখানে কমান্ড লাইন থেকে করতে চাই git commit -m, আমার কমিট মেসেজটা add testing print line, ঠিক আছে। সো কমিট করে ফেললাম। আমি কি করছি, একটা ফাইল চেঞ্জ করছি যেখানে 3টা লাইন অ্যাড হয়েছে, একটা লাইন ডিলিট হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের নতুন একটা কমিট চলে আসছে, আমি এখান থেকে এখানে চলে আসছি। সো গিট যখন আমরা ইউজ করব, আনলেস আমার কোনো প্রবলেম হয়েছে, আমি অলওয়েজ এভাবেই চলবো। আমি কাজ করব কিছু একটা, যখন আমার মনে হয়েছে যে আচ্ছা এমন একটা কিছু কমপ্লিট হয়েছে যেটা আমার স্টোর করে রাখা উচিত, যে ওকে আমি একটা ফিচার শেষ করছি, আমার জিনিসটা কমপ্লিট, তখন আমি এটা কমিট করে ফেলবো যে ওকে আমার একটা কাজ শেষ, আই ক্যান নাও কমিট দিস টাস্ক টু দ্য হিস্ট্রি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্কফ্লো। আমরা দেখবো যে কোনো ফাইল আনট্র্যাকড বা মডিফাই করা হয়েছে কিনা, যদি মডিফাই করা হয় তাহলে আমি এটাকে গিট অ্যাড দিয়ে স্টেজ করব, এই যে স্টেজিং ডিরেক্টরিতে পাঠিয়ে দিব, এন্ড দেন যখন আমি কমিট করতে চাই যে আমার কাজ হয়ে গেছে, তখন সেটাকে আমি কমিট করে দেব। কমিট করা হয়ে গেলে সেটা আমার হিস্ট্রিতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে একটা গ্রাফের আকারে বেসিক্যালি দেখা যায় যে আমি এটার পর এটা করছি, এটার পর এটা করছি, এটা হচ্ছে আমাদের বেসিক কাজটা, ঠিক আছে। এই পর্যন্ত ফলো করতে কিভাবে পারতেছি? Yes, sir. ওকে, সো এখন আমরা হিস্ট্রিতে অ্যাড করতেছি, আমরা চেঞ্জ করতেছি, সেটাকে স্টোর করতেছি। এখন আমাদের মেইন কাজটা কি গিট ইউজ করে? গিট ইউজ করার মেইন কাজ হচ্ছে যে আমরা এখন যদি কোনো প্রবলেম হয়, আমি সেটাকে যাতে রিভার্স করতে পারি, আনডু করতে পারি, ঠিক আছে। এখন ডিফারেন্ট লেভেল বা ডিফারেন্ট পয়েন্টস অফ টাইমে আমরা রিভার্ট করতে পারি বা আনডু করতে পারি। সাপোজ আমরা হচ্ছে এটাকে স্টেজিং এ অ্যাডই করি নাই, আমরা জাস্ট সেটাকে আনডু করতে চাচ্ছি। ধরলাম আমি এখানে একটা লিখলাম প্রিন্ট টেস্ট টেস্ট, ঠিক আছে, কিছু একটা লিখলাম আমি। ওকে, এখন এই চেঞ্জটা সেভ করছি, এই চেঞ্জটা এখনো কিন্তু স্টেজ করা হয় নাই, রাইট।
আমরা এটাকে ডিসকার্ড করতে পারি, অর্থাৎ আমি এটাকে স্টেজিং ডিরেক্টরিতে পাঠাবোই না, যত চেঞ্জ হয়েছে এই ফাইলটাতে সিন্স দ্য লাস্ট কমিট আমি ফেলা দেব। ভিএস কোডের এখান থেকে আমরা এটা ক্লিক করলে করতে পারি, ডিসকার্ড চেঞ্জেস বললে এটা সুন্দর করে যা যা চেঞ্জ করছে সিন্স দ্য লাস্ট কমিট সেটা ফেলা দেবে। অর্থাৎ লাস্ট কমিটে কতটুকুন ছিল, এতটুকুন ছিল, রাইট? আমি অ্যাড করছি এই দুইটা নতুন লাইন, এই দুইটা নতুন লাইন হচ্ছে আমার ডিলিট হয়ে যাবে যদি আমি এই আনস্টেজড চেঞ্জ গুলাকে ডিসকার্ড করে ফেলি। ডিসকার্ড করবো, শেষ, এটা চলে যাবে। ঠিক আছে, যদি ফেরত আনি, আমরা ফেরত আনলাম, সেভ করলাম, এখনো কিন্তু সেটা স্টেজ করা হয় নাই। সাপোজ আমি স্টেজ করছি, স্টেজ করার পরে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমরা স্টেজ করছি বাট কমিট করি নাই, অর্থাৎ স্টেজিং এরিয়াতে আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে আচ্ছা এই ফাইলটাকে আমরা এখন রিসেট করব, অর্থাৎ আনস্টেজ করব এন্ড ডিসকার্ড করব। ঠিক আছে, ভিএস কোড এভাবে করতে হয়, বাট আমরা টার্মিনাল থেকে জাস্ট বলতে পারি git reset। ঠিক আছে, সুন্দর করে সেগুলোকে আনডু করে দেবে আর কি। তো ফাইল নেম দেওয়া লাগবে, সরি। ওকে, সো আমরা বেসিক্যালি আনস্টেজ করতে হয় আগে, আনস্টেজ করলে তারপর হচ্ছে ওটা গিট রিসেট যদি আমি স্টেজ করি তাহলে, ও মাই ব্যাড। ওকে, এটা যদি সেভ করি তারপর স্টেজ করি, এখন গিট রিসেট দিলে সেটা চলে যাবে। এতো এখন আমরা সেটাকে আনস্টেজ করতে পারতেছি। ঠিক আছে, সো যদি আমরা স্টেজ আনডু করতে চাই গিট রিসেট করতে পারি, বা আমাদের ভিএস কোড থেকে এখানে আমরা জাস্ট আনডু বাটনটা প্রেস করতে পারি আর কি। ডিসকার্ড চেঞ্জেস ডিসকার্ড করে ফেলবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, দ্যাটস সিম্পল, আমাদের আনডু প্রেস করে এটা হয়ে যায়। আমাদের অ্যাকচুয়াল কাজটা কি? ইট ইজ নট উইথ কারেন্ট ডিরেক্টরি জিনিসপত্র ফালা দেওয়া। আমাদের মেইন কাজ হচ্ছে আমি হিস্টোরির কোনো একটা পয়েন্টে ব্যাক করতে চাই। এখন আমরা একটা জিনিস করতে পারি, আমরা স্পেসিফিক একটা কমিট আনডু করতে পারি। ঠিক আছে, লেট আস সাপোজ আমি হচ্ছে এখানে এক নতুন ফাইল লাইন অ্যাড করলাম, টেস্ট টেস্ট, আমি এখানে বললাম নতুন একটা কমিট add additional testing print lines। ঠিক আছে, কমিট করলাম, তাহলে আমি এখন তিনটা কমিট আছে আমার এখানে, রাইট? এইটা, এটা এবং এটা। তো আমি যদি এখন টেস্ট পায়ে ব্যাক করি, আমি কি করতে পারি, আমি বলতে পারি যে আচ্ছা আমি এই যে টেস্টিং এর প্রিন্ট লাইনটা ছিল সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, এই কমিটটাকে রিমুভ করতে চাচ্ছি। অর্থাৎ এই কমিটটাতে, শুধু এই পার্টিকুলার কমিটে আমি যেই চেঞ্জগুলো করছিলাম সেগুলোকে আমি আনডু করতে চাই। এটা অত ইজিলি করা যায় না গিট ভিএস কোডের ইউআই থেকে। আমরা এখান থেকে জিনিসটা দেখতে পারি, আমরা এরকম একটা কমান্ড ইউজ করে একটা কমিটকে আনডু করে ফেলতে পারি। ওকে, এখানে একটা জিনিস আমরা দেখতেছি, নাম হচ্ছে হেড। হেড এই ওয়ার্ডটা ইউজ করা হয়, ইট জাস্ট মিনস যে আমি কারেন্টলি কোন কমিটে পয়েন্ট করে আসি। বাই ডিফল্ট অলওয়েজ হচ্ছে কারেন্ট যে ব্রাঞ্চটা সেটার লাস্ট লেটেস্ট কমিট ওইখানে হেডটা থাকে। সো কারেন্টলি আমার হেড আছে হচ্ছে এই যে আমাদের লাস্ট যে কমিট ছিল অ্যাড অ্যাডিশনাল টেস্টিং প্রিন্ট লাইন, এইটা, এই কমিটে আমরা আসি। এখন সাপোজ আমরা আগের কমিটটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি, তখন আমরা এই কমান্ডটা ইউজ করব, git reset hard head -1, অর্থাৎ হেডের আগের যে কমিটটা সেটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। হার্ড কিছুটা আমরা যদি এখন করি এটা, তাহলে আমাদের এই মাঝখানের যে কমিটটা ছিল এই কমিটটা এন্টায়ারলি রিমুভড হয়ে গেছে। এই কমিটে আমরা যেই যেই চেঞ্জ করছিলাম সেগুলা গন, কমিট ইটসেলফও গন। ঠিক আছে, সো আমি যদি কখনো মনে হয় যে আচ্ছা এই কমিটটা প্রবাবলি প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে আমি ওই কমিটটাকে রিমুভ করে ফেলতে পারি। ঠিক আছে,
at any point of the history git branch. আমি এখানে 10টা কমিট আগে হলেও সমস্যা নাই, মাঝখানে হলেও সমস্যা নাই, আমি এই পার্টিকুলার এইটা দিয়ে করতে পারি যে আমি কোন কয় কমিট আগের কমিটকে আনডু করতে চাচ্ছি সেটাকে আমি বলতে পারি, অথবা আমি বলতে পারি গিট লগ দিয়ে আমার প্রত্যেকটা কমিটের হ্যাশ দেখতে পারি আমি। এটা হচ্ছে কমিটের হ্যাশটা, আমি এটা কপি করে ডিরেক্টলি বলতে পারি গিট রিসেট ড্যাশ ড্যাশ হার্ট এই হ্যাশ মেম্বারটা। ঠিক আছে, তো দুইভাবে করা যায়। বাট আমরা এখন কি পারি, আমরা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যে কোনো একটা পার্টিকুলার কমিটকে আনডু করে ফেলতে পারি। ঠিক আছে, এটা একটা জিনিস। নেক্সট হচ্ছে আমি যদি একটা কমিটে ফেরত যেতে চাই, ঠিক আছে, অর্থাৎ আই ওয়ান্ট টু গো ব্যাক টু সাম পার্টিকুলার কমিট, এই তো, অর্থাৎ আমি হচ্ছি দ্যাটস আমি কয়েকটা অ্যাড করি প্রিন্ট 1, এটাকে আমি বললাম সো আমার এখন এই তিনটা নাম্বার অ্যাড করা হয়েছে, অ্যাড 1 2 3, আমরা এই তিনটা আলাদা কমিটে অ্যাড করছি জিনিসটাকে। সো সাপোজ আমি এখন হচ্ছে এই যে টেস্টিং প্রিন্ট লাইন এই কমিটটাতে ব্যাক করতে চাচ্ছি আমি, অর্থাৎ পুরো জিনিসটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ আমার মনে হয়েছে যে আচ্ছা আই ওয়ান্ট টু রিসেট ব্যাক টু দিস পার্টিকুলার কমিট, আমি যেতে চাই এই অ্যাড টেস্টিং প্রিন্ট লাইন কমিটটাতে ব্যাক করতে চাই, উপরে সবকিছু ফালাই দেবো আমি। আমি চাইলে চেঞ্জগুলো রেখে দিয়ে ব্যাক করতে পারি, অর্থাৎ এই কমিটগুলো আনডু হবে, বাট আমি লেটস সে আমি চলে যাব হচ্ছে অ্যাড টেস্টিং প্রিন্ট লাইনে, বাট প্রিন্ট 1 2 3 লাইনগুলো থাকবে। ঠিক আছে, এটা করতে পারি। অথবা আমি প্রিন্ট 1 2 3 পুরো ফালাই দিয়ে আমি জাস্ট এই কমিটে যেই স্টেটে ছিলাম সেখানে ব্যাক করতে পারি আমরা চাইলে। ওইটা করে আমরা গিট লগ দিয়ে দেখি আমাদের কমিটগুলোকে। নিচের দিকে অ্যাডেড 2 অ্যাডেড 1, আমাদের অ্যাড টেস্টিং প্রিন্ট লাইন এই কমিটটার হ্যাশ হচ্ছে এইটা। যদি কপি করে নিই, আমরা কপি করে নেওয়ার পরে আমরা বললাম যে আমরা এখন রিসেট করব, গিট রিসেট ড্যাশ ড্যাশ হার্ড, আমরা এই হ্যাশে ব্যাক করতে যাচ্ছি। সো কি বলতেছে, হেড ইজ নাও অ্যাট এই পার্টিকুলার কমিটে। আমরা এই সামনের তিনটা কমিট কমপ্লিটলি ফালাই দিছি, আমার হিস্ট্রিতে তারা এখন নাই, গিট লগ দিলে দেখবো তারা পাবোই না আমি ওদেরকে কোথাও, তাদেরকে আমি কমপ্লিটলি ফালাই দিছি। এবং ওই তিনটা লাইন প্রিন্ট 1 প্রিন্ট 2 প্রিন্ট 3 এই তিনটা লাইনও চলে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মেইন ফাংশনালিটি অফ গিট। আমি ট্র্যাক করব আমি কোন কোন কাজ করতেছি, আমি কোন কোন লাইন কোন কোন ফাংশনালিটি অ্যাড করতেছি, এবং তারপর যখন আমার কোনো প্রবলেম হচ্ছে আমি চাইলে ওই একটা পার্টিকুলার কমিটকে আনডু করতে পারি, যে আমার কাছে মনে হচ্ছে ওই কমিটটাই সমস্যা, ওইটা ফালাই দিলাম। আর আমি বলতে পারি যে আচ্ছা ফুল রিসেট, আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট পয়েন্ট অফ টাইম যেখানে আমি জানতাম যে আমার 5টা ফিচার কাজ করতো, আমি ওইখানে ব্যাক করতে চাই, আমি ওইখান থেকে আবার কাজ শুরু করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন ইউজ কেস ফর গিট। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইউজের সময়। আর যদি আমরা কোলাবোরেটিভলি কাজ করতে চাই তখন হচ্ছে ব্রাঞ্চিং নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, সো ব্রাঞ্চিং কি বেসিক্যালি, যে সাপোজ আমি হচ্ছে এখানে না, পুশ আর কমিট এক জিনিস না। কমিট হচ্ছে কমপ্লিটলি আপনার পার্সোনাল ব্যাপার। আপনি হইতেছে আপনার ডিভাইসে যেই গিট রিপোজিটরিটা আছে, আপনার যে হিস্ট্রিটা সেখানে কমিট করতেছেন। আর যখন হচ্ছে পুশ করতেছি আমরা, তখন আমরা পাঠায় দিচ্ছি হচ্ছে একটা রিমোট রিপোজিটরিতে, গিট হাবে বা অন্য কোথাও পাঠায় দিচ্ছি। ঠিক আছে, পুশ হচ্ছে ডিফারেন্ট জিনিস একটা। ওকে, পুশে আমরা আসবো, আমরা যখন গিটহাব এক্সপ্লেইন করব তখন হচ্ছে রিমোটের কাজগুলো বুঝাবো আমরা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কারেন্টলি এখন লেট আস সে আমরা হচ্ছে
করে নিয়েছিলাম, ব্রাঞ্চে চেঞ্জ করছি, ঠিক আছে। আমি এখন বললাম আমি হচ্ছে এটা চেঞ্জ করছি, আমি লেটস সে আমি এখানে হেওয়ার্ড লিখছি, ঠিক আছে। এখন সাপোজ আমার আরেকটা ডেভেলপার আছে, আমরা দুজন মিলে একই সাথে কাজ করতেছি, সে হচ্ছে এখানে হেওয়ার্ড এর জায়গায় হ্যালো ওয়ার্ল্ড লিখছে। কারণ প্রবলেমটা হচ্ছে যে সাপোজ আমি কমিট করছি হে ওয়ার্ল্ড, সে কমিট করছে হ্যালো ওয়ার্ল্ড, আমাদের কাজগুলো এখন এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। তখন নর্মালি কি হয়, আমি একটা লাইন অ্যাড করছি, ও আরেকটা লাইন অ্যাড করছে, প্রবলেম নাই, দুজনের লাইনগুলো একটা নিচে আরেকটা দিয়ে দিলাম। বাট দুজনে যখন একই লাইন মডিফাই করি তখন কি হয়, তখন গিট তো সেটা ডিসাইড করতে পারবে না যে হে ওয়ার্ল্ডটি কারেক্ট নাকি হ্যালো ওয়ার্ল্ড কারেক্ট, সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা তো তার নাই, তাই না? এই কারণে যখন মাল্টিপল পিপল কোলাবোরেট করে অনেক কনফ্লিক্ট আসতে থাকে, কারণ তার কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস বলতেছে দুজন ডেভেলপার মিলে। এই কারণে আমরা বলি যে একজন ডেভেলপার একটা ব্রাঞ্চে কাজ করবে বা মাল্টিপল ডেভেলপার একটা ব্রাঞ্চে কাজ করবে, যেখানে তাদের আইসোলেটেড কাজগুলো হবে, যে আচ্ছা আমি এই 3-4টা ফাইল মডিফাই করব এন্ড দেন আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি সেটাকে পাঠাই দিব অন্য কোথাও, ঠিক আছে। এখন এটার অ্যাকচুয়াল ইম্পর্টেন্সটা কি? ওয়েল অবভিয়াসলি যেটা বললাম যে আমার কোলাবোরেটর ডিফারেন্ট, সবাই একসাথে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেছি। বাট আরেকটা বড় অ্যাডভান্টেজ যেটা আমরা জানে থাকি হয়তো, যে হচ্ছে যে আমার মেইন ব্রাঞ্চ বা প্রোডাকশন ব্রাঞ্চ যেটা অ্যাকচুয়ালি ইউজ করবে আমার ইউজাররা, সেইটা যেন ইন ডেভেলপমেন্ট অবস্থায় আমার ইউজারের কাছে না যায়, তাই না? লাইক আই ডু নট ওয়ান্ট মাই ইউজার্স টু গেট সাম পার্শিয়ালি ডান প্রোডাক্ট, আমি চাই তারা ফুল প্রোডাক্ট পাক। তাহলে প্রবলেমটা কি হয়, আমি যদি এখন জাস্ট ইচ্ছা মতো কমিট করতে থাকি আমার মেইন ব্রাঞ্চে, আমার ইউজাররা র্যান্ডমলি ফাইলটা নামায় রান করে দেখলো, তখন কি হবে? তখন হবে যে তারা বলতেছে প্রবলেম আসতেছে, তারা অনেক ইস্যু ক্রিয়েট করবে, অনেক কিছু বলবে। বাট আমরা চাই যে সবকিছু যখন আমাদের ওই প্রোডাকশন ব্রাঞ্চে যাবে, তখন আমরা আগে অন্য ব্রাঞ্চে কাজগুলো করব, টেস্টিং করব, সবকিছু ভেরিফাইড হইলে অনলি দেন আমরা সেটাকে পাঠাবো প্রোডাকশনে, ঠিক আছে, বা যেখানে হচ্ছে আলটিমেটলি ডিপ্লয় হবে আর কি, ওখানে পাঠিয়ে দেবো আমরা। তো এইটা হচ্ছে ব্রাঞ্চিং এর মেইন গোল, রাইট? যে আমাদের ইন্টেনশন যদি হয়ে থাকে একদম কমপ্লিটলি টেস্টেড কোড থাকবে এই ব্রাঞ্চটার ভিতরে, তাহলে আমরা ওইখানে কখনো র কমিট করব না। আর আরেকটা লাভ হচ্ছে যে আমার ডিফারেন্ট ডেভেলপাররা থাকে, তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে। সো আমরা জিনিসটা দেখলে আমার ক্লিয়ার হবে ব্যাপারটা। লেটার সে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাচ্ছি, ব্রাঞ্চ আমরা বিয়ে থেকেও করবো, ভিএস কোড থেকেও করবো, আর টার্মিনাল থেকেও করবো। ভিএস কোড থেকে করি, আমরা এখানে আছি, ঠিক আছে। সো কি বললাম, আমরা হচ্ছে গিট ব্রাঞ্চ ক্রিয়েট ব্রাঞ্চ, আমরা ক্রিয়েট ব্রাঞ্চ ফ্রম বলতে পারি। ক্রিয়েট ব্রাঞ্চ বললে বেসিক্যালি হচ্ছে ডিফল্ট ব্রাঞ্চ থেকে করবে, আর ক্রিয়েট ব্রাঞ্চ ফ্রম বলে হচ্ছে যে কোনো একটা ব্রাঞ্চ থেকে করবে। সো আমি বললাম যে আমার একটাই ব্রাঞ্চ কারেন্টলি, সেটা হচ্ছে দ্য মাস্টার ব্রাঞ্চ। গিটের ডিফল্ট নেম ফর দ্য ব্রাঞ্চ ইজ মাস্টার। সো আমি মাস্টার ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাচ্ছি, করলাম। নতুন ব্রাঞ্চের নাম বললাম হচ্ছে টেস্টিং 1। তাহলে এখন কোথায় আছি আমরা? আমরা কারেন্টলি হচ্ছে টেস্টিং 1 ব্রাঞ্চটাতে আছি। আমরা আগে কোথায় ছিলাম? মাস্টার ব্রাঞ্চে ছিলাম, রাইট? আপনি এখান থেকেও দেখতে পারেন চাইলে, এখানে হচ্ছে সবগুলো ব্রাঞ্চ দেখা যায়। এই যে লাইক বটম লেফট কর্নারটা দেখতে পাচ্ছি আমরা এখানে টেস্টিং 1। Yes, sir. ওকে, সো এখানে যদি আমরা যাই, আমার বলতেছি কি মাস্টার আছে আর টেস্টিং 1 আছে। মাস্টারে গেলে মাস্টারে ব্যাক করছি আমরা, টেস্টিং 1 গেলে টেস্টিং 1 এ আছি আমরা। তাহলে এখন আমি অ্যাজ এ ডেভেলপার আই হ্যাভ কমপ্লিট ফ্রিডম, আমি এখন টেস্টিং 1 এ কি করতে পারি, যা ইচ্ছা তাই করবো। আমি এখন লিখলাম প্রিন্ট লেটস সে কি বলা যায়, হে লিখলাম কিছু একটা। আমি যদি এটা কমিট করে ফেলি, কমিট করলাম, টেস্টিং 1 এ আসি, বাট আমি যখন মাস্টারে ব্যাক করি, মাস্টারে কিন্তু ওইটা নাই, ঠিক আছে? মাস্টারে কিন্তু ওই লাইনটা নাই। আমি টেস্টিং 1 ব্রাঞ্চে যা কিছু করি না কেন, কমিট করি, অ্যাড করি, হোয়াট এভার, ইট উইল নট এফেক্ট দ্য মাস্টার ব্রাঞ্চ,
ঠিক আছে, মাস্টার ব্রাঞ্চ কমপ্লিটলি আনটাচড আছে। এভাবেই কাজ করে। আমার এখানে এটা অ্যাড করলাম, লেটস সে আমি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। আমি এখন আমার মাস্টার ব্রাঞ্চে ব্যাক করি, আমি এখান থেকে আরেকটা ব্রাঞ্চ, এখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করি, ক্রিয়েট আ নিউ ব্রাঞ্চ ফ্রম মাস্টার, এটার নাম বললাম টেস্টিং 2। ঠিক আছে, আমি এখন এখানে বললাম আমিও এখানে অন্য একটা চেঞ্জ করব, লেটস কি বলা যায়, হ্যালো হ্যালো। ঠিক আছে, এটা কমেন্ট করলাম। তাহলে এখন কি হবে, আমার এই যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড যেটা প্রিন্ট করলাম আমি, এটা শুধুমাত্র আছে টেস্টিং 2 ব্রাঞ্চে, হে হে আছে শুধুমাত্র টেস্টিং 1 ব্রাঞ্চে, এবং মাস্টারে কোনোটাই নাই। ঠিক আছে, তো বেসিক্যালি এফেক্টিভলি কি হচ্ছে, আমার তিনটা ডিফারেন্ট কমিট হিস্ট্রি স্টোর করতেছি আমরা। একটা হচ্ছে মাস্টারের যেখানে অ্যাড এ টেস্টিং প্রিন্ট লাইনে পর্যন্ত ছিল, তারপর এই পয়েন্ট থেকে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, সেই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের টেস্টিং 1 অ্যাড এ র্যান্ডম ওয়ার্ডস। আর ওই আগেরটা থেকে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম, সেটা ছিল হচ্ছে যে হ্যালো হ্যালো প্রিন্ট করছিলাম, এটা হচ্ছে অ্যাড এ র্যান্ডম প্রিন্ট লাইনস। ঠিক আছে, এই যে ডিফারেন্ট ব্রাঞ্চ গুলা এখানে আমরা ইচ্ছা মতো করে এক সেকেন্ড প্লিজ, হ্যালো শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, সো আমরা এখন যে তিনটা ব্রাঞ্চে আছে সেটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, তাদের নিজেদের মতো করে কমিট হিস্ট্রি রেকর্ড করতেছে এবং নিজেদের মতো করে তাদের আমাদের স্টোর করতেছে জিনিসগুলো। তাহলে এখন আমরা আলটিমেটলি কি করতে চাই, আমরা চাই যে আমাদের ডেভেলপাররা ডিফারেন্ট ব্রাঞ্চে যা যা কাজ করতেছে সেটা ইভেন্চুয়ালি আমি তো মেইনে নিয়ে আসতে চাই বা মাস্টারে নিয়ে আসতে চাই, কারণ ওইটাই তো আমার অ্যাকচুয়াল ব্রাঞ্চটা, ওইখানে আমার সব কাজগুলো থাকবে। সো যদি আমরা এখন যাই টেস্টিং 1-এ, আমি বললাম আমি মার্জ করতে চাচ্ছি, টেস্টিং 1-কে মার্জ করতে চাচ্ছি, সরি ওয়েট, মাস্টার দিতে হবে, ওকে, মার্জ টেস্টিং 1। সো টেস্টিং 1 এ যা চেঞ্জ করছিলাম সেগুলো এখন মার্জ হয়ে গেছে ইনটু মাস্টার। সো মাস্টারে এখন টেস্টিং 1 এটা আছে। ঠিক আছে, এখন আমি মাস্টারে আছি এখন, তাই না? আমরা এখন টেস্টিং 2 কেও মার্জ করতে চাচ্ছি। এখন হইতেছে ওই যেটা বলছিলাম মার্জ কনফ্লিক্টস, রাইট? আমাদের একজন ডেভেলপার বলছে যে সে হেই হেই প্রিন্ট করতে চাচ্ছে, আর একজন বলছে হচ্ছে হ্যালো হ্যালো প্রিন্ট করতে চাচ্ছে। হেই হেইটা কোত্থেকে আসছিল? আমরা যখন টেস্টিং 1টা মার্জ করছিলাম তখন তো কোনো কনফ্লিক্ট হয় নাই, হেই হেই অ্যাড করা তো কোনো প্রবলেম না, আমরা জাস্ট অ্যাড করছি হয়ে গেছে, কিছুই প্রবলেম না। বাট হ্যালো হ্যালো যখন করছি তখন হচ্ছে প্রবলেম হয়েছে, বিকজ গিট ক্যানট ডিসাইড যে কোনটা আসলে কারেক্টটা, ওর তো সেই ক্ষমতাটা নাই বলার জন্য। তখন হচ্ছে আমাদের ম্যানুয়ালি ঢুকতে হয়, আমাদের ম্যানুয়ালি বলতে হয় যে কোনটা আমরা রাখতে চাচ্ছি, ডু উই অ্যাকসেপ্ট কারেন্টটা, ডু উই অ্যাকসেপ্ট দ্য ইনকামিং চেঞ্জ, অর ডু উই অ্যাকসেপ্ট বোথ অফ দেম, যে এইটার নিচে এটা থাকবে। লেটস সে আমি হচ্ছে হ্যালো হ্যালো অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, লেটস আমি অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ করলাম, তারপর আমি সেটাকে সেভ করলাম, আর তারপর আমি বললাম যে এটাকে আমি মার্জ করতে চাচ্ছি, কমিট কনফ্লিক্টস, কনফ্লিক্ট রিজলভ করা হয়েছে, আমি জাস্ট হ্যালো হ্যালো দিছি, তারপর কমপ্লিট মার্জ করলাম। ঠিক আছে, মার্জ করে ফেলছি আমরা এখন। তাহলে কি হয়েছে, আমার মাস্টারের ভিতরে আছে হচ্ছে টেস্টিং এর লাইন অ্যাড করছিলাম, আমরা টেস্টিং 1 মার্জ করছি, কোনো প্রবলেম হয় নাই। তারপর টেস্টিং 2 তে হচ্ছে আমরা হ্যালো হ্যালো অ্যাড করছিলাম, সেটা পরে হচ্ছে মার্জ করা হয়েছে
এই মার্জ কমিটটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেল ওয়ার্ক ফ্লোটা। আমরা জেনারেলি হচ্ছে এই ওয়ার্ক ফ্লোতে কাজ করব। আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করি, তারপর সেই ব্রাঞ্চে যাই। আমরা এখন ব্রাঞ্চে গেলে আমরা ইচ্ছা মতো কাজ করতে পারবো। আমরা আগে ডিসকাস করছি কিভাবে কাজ করতে হয়, রাইট? কাজ কেমনে করি আমরা হচ্ছে ফাইলগুলোকে স্টেজিং ডিরেক্টরিতে অ্যাড করি, তারপর সেগুলোকে হচ্ছে কমিট করি করে হচ্ছে আমরা হিস্ট্রি রাখতে থাকি। যদি লাগে ব্যাক এন্ড ফোর্থ করলাম, সেটা আলাদা ব্যাপার, বাট মেইন ওয়ার্কফ্লো হচ্ছে এটা। তো যখন আমাদের জিনিসপাতি অ্যাড হয়ে গেছে আমার কমিট হিস্ট্রিতে, আমি তখন যেটা করতে পারবো হচ্ছে ব্রাঞ্চটা শেষ হয়ে গেছে, ব্রাঞ্চটার কাজ, তখন আমি মেইনে ব্যাক করলাম। মেইনে ব্যাক করার পরে মার্জ করতে বললাম, আমি বললাম এই নতুন মার্জ ব্রাঞ্চটাকে মার্জ করে দেই। মার্জের সময় যদি কনফ্লিক্ট হয় তাহলে আমরা যে কোনো একটাকে চুজ করব বা দুইটাকে চুজ করব এন্ড নতুন একটা কনফ্লিক্ট মেসেজ করে দিয়ে মার্জ করে ফেলবো আমরা। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিটের সামারি। আমরা একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। অলওয়েজ আমরা আগে হচ্ছে ব্রাঞ্চ ক্রিয়েট করব কোনো কিছু কাজ করার আগে, তারপর ওইখানে আমরা কোড করব নরমালি কোড করার পর সেটাকে কমিট করব, এবং কমিট করার পরে আমরা সেই ব্রাঞ্চটাকে মেইন অথবা মাস্টারের ভিতরে মার্জ করে দিয়ে দেব। যদি কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট রিজলভ করব আমরা। ঠিক আছে, ফলো করতে পারছি সবাই গিট কেমন ইউজ করতেছি আমরা, বেসিক কনসেপ্টটা? জি স্যার। ঠিক আছে, সো এখন গিট যদি আমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের মানে গিটের যদি আমাদের কোনো অ্যাকচুয়াল ভ্যালু পাইতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই খুবই অফটেন রেগুলারলি কমিট করতে হবে। ঠিক আছে, কারণ যেটা হয়, পিপল থিঙ্ক অফ কমিটিং লাইক যে আচ্ছা আমি জাস্ট সেভ করতেছি কোট আন কোট, বা আমি যেটাকে ফাইলটাকে আপলোড করে দিচ্ছি, সেভাবে চিন্তা করলে হবে না। কারণটা হচ্ছে হোয়াট ইউ হ্যাভ টু কনসিডার যে দিস ইজ অ্যাকচুয়ালি এ চেক পয়েন্ট। একটা গেমে অটো সেভ যেভাবে হয় না, আমরা বা সেভ করা যেটা, আমরা একটা সেভ পয়েন্ট রাখতেছি বা একটা চেক পয়েন্ট রাখতেছি। চেক পয়েন্টটা বসানোই হচ্ছে কমিটের কাজটা। এখন ইফ ইউ হ্যাড দ্য অপশন টু কমিট অর প্লেস আ চেক পয়েন্ট অ্যাজ অফটেন অ্যাজ ইউ ওয়ান্টেড টু, এটাই কি বেটার অপশন না? আপনি 2 ঘন্টা ধরে কাজ করার পর যদি হচ্ছে পুরাটাই ফালায় দেওয়া লাগে, দ্যাট ইজ ব্যাড। আমরা চাই লেটস সে আধা ঘন্টা 40 মিনিটের কাজ করছি, যেটার ফলে একটা ফিচার কমপ্লিট হয়ে গেছে, আমরা ইমিডিয়েটলি সেই ফিচারটাকে কমিট করে দেব যে এই ফিচারটা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ফিচার বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ, আমি একটা বাটন অ্যাড করছি আর একটা বাটন রিমুভ করছি, এই বাটনটাকে মডিফাই করছি, প্রত্যেকটা টাস্কের জন্য হচ্ছে আমি একটা কমিট করব। বিকজ কমিট করাটা হচ্ছে সেটাকে চেক পয়েন্ট বসায় দিবে, যে একটা রেকর্ড আছে যে আমি এই পর্যন্ত আসছিলাম এবং ওইখানে এই কাজটা করতো, এই জিনিসটা কাজ করতো, এই বাটনটা কাজ করতো, এই বাটনটার ফাংশনালিটি ছিল। এই চেক পয়েন্টগুলো থাকলে আমি লাগলে পরে ওই চেক পয়েন্টে ব্যাক করতে পারবো, রাইট? বাট যদি আমি খুবই অফটেন কমিট না করি, আমি যদি অনেক পরে কমিট করি, তাহলে কিন্তু আমার এই গিট ওয়ার্কফ্লোটা কোনো পয়েন্ট থাকতেছে না, আমি কোনো ভ্যালু পাচ্ছি না ওয়ার্কফ্লোটা ইউজ করে। ঠিক আছে, ওকে, সো এটা গেল গিট। এখন হচ্ছে গিট হাব জিনিসটা কি? আমরা বলছিলাম যে গিট তো হচ্ছে একটা জাস্ট ভার্সন ট্র্যাকিং সিস্টেম, রাইট? আমি সেটাকে একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করি এবং ওইখানে হচ্ছে ওই যে কমিট গুলা স্টোর করে রাখি। হ্যাঁ, এখন সেই কমিট গুলা স্টোর করে রাখলে প্রবলেম কি? আমি তো আর অন্য কারোর সাথে কোলাবরেট করতে পারতেছি না, কারণ ওইটা তো আমার ফাইলে আছে, আমার ডিভাইসে আছে। সো এই জন্য হচ্ছে একটা রিমোট রিপোজিটরি লাগে, যে আচ্ছা এই যে সবকিছু ট্র্যাক করা হচ্ছে, এটা থাকবে হচ্ছে অন্য কোথাও, ক্লাউডে কোথাও আছে, এবং সেই রিমোট রিপোজিটরিটার উপরে আমরা সবাই মিলে কাজ করব। এই জন্য হচ্ছে জিনিসটাকে রিমোট গিট রিপোজিটরি বলা হয়। এটা অনেক রিমোটস আছে, গিটহাব তার মধ্যে জাস্ট একটা। তাহলে গিটহাব আছে, গিটল্যাব আছে, অনেক কিছু আছে, বাট গিটহাব ইজ দ্য মোস্ট পপুলার এবং আই গেস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর কি। তো এইখানে হচ্ছে ওই পুশের কনসেপ্টটা আসতেছে। আমরা যখন পুশ এবং পুল বলি, পুশ আর পুল হচ্ছে অলওয়েজ টু GitHub বা অলওয়েজ টু সাম রিমোট রিপোজিটরি। উই আর পুশিং টু আ রিমোট, উই আর পুলিং ফ্রম আ রিমোট। ঠিক আছে, সো আমরা একটা যদি একটা রিপোজিটরি ক্রিয়েট করি, এখন আমরা যদি যাই আমাদের
গিটহাবে এখান থেকে আপনারা একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। নিউ রিপোজিটরি ক্রিয়েট করলাম, আমি জাস্ট বললাম হচ্ছে ডেমো, ঠিক আছে। ডেমো এইটা আমি বললাম একটা পাবলিক রিপোজিটরি। ইনিশিয়ালি এই জিনিসগুলো খেয়াল রাখি, ডু নট অ্যাড আ রিডমি ফাইল, ডু নট অ্যাড আ গিট ইগনোর। গিট ইগনোর পরে অ্যাড করতে হবে, আমি বলবো সেটা, বাট ইনিশিয়াল স্টেজে অ্যাড করার দরকার নাই। ওকে, লাইসেন্স দেওয়ার দরকার নেই ফর নাও, কারণ আমরা ফাঁকা একটা রিপোজিটরি চাচ্ছি। ফাঁকা রিপোজিটরি চাচ্ছি কারণ আমাদের ডিভাইসে কিন্তু অলরেডি একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এই কারণে আমরা চাই যে গিটহাবে যে নতুন রিমোট রিপোজিটরিটা ক্রিয়েট করব সেটা যেন এমটি থাকে, ঠিক আছে। সো ক্রিয়েট করলাম। এখন আমাদের কাছে আছে হচ্ছে একটা গিটহাবে একটা এমটি রিমোট রিপোজিটরি। এই এমটি রিমোট রিপোজিটরিতে হচ্ছে আমরা আমাদের লোকাল রিপোজিটরিটাকে পাঠায় দেব, ঠিক আছে। কিভাবে পাঠানো যায় আমি বললাম, এখান দিয়ে রিমোট অ্যাড রিমোট, ঠিক আছে। আমরা একটা নতুন রিমোট রিপোজিটরি অ্যাড করতে চাচ্ছি। অ্যাড রিমোট ফ্রম গিটহাব, সাইন ইন করি। ওকে, তাহলে আমরা এখন বললাম ডেমোতে আমরা পুশ করব এই রিমোট। এখন এই রিমোটটা আমার লোকাল ডিভাইসে কিভাবে রিকগনাইজ করতে পারবো, একটা নাম দিতে হয়। আমরা ইউজুয়ালি সেটাকে দেই অরিজিন, ঠিক আছে। সো আমরা তাহলে এখন কি আমাদের রিমোট সেট হয়ে গেছে, রাইট। আমাদের রিমোট সেট হয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ দেই, এখন ফাঁকা। এটা ফাঁকা কেন? বিকজ আমাদের কোনো কিছুই কিন্তু এখনো পুশ করা হয় নাই রিমোটে, আমার সবকিছু স্টিল লোকালে আছে। এইটা কিন্তু কারেন্টলি আমার লোকাল রিপোজিটরিতে। আই ওয়ান্ট টু পুশ ইট, আই ওয়ান্ট টু সেন্ড ইট টু দ্য রিমোট রিপোজিটরি। সো পুশ বললাম, গিট পুশ বলতেছি, you want to publish this branch, ওকে। তাহলে আমরা পাবলিশ করে দেব টু দ্য রিমোট রিপোজিটরি। রিমোটটা কোথায়? অরিজিন নামে রিমোট ক্রিয়েট করছিলাম, সেই অরিজিনের ভিতরে মাস্টার নামের ফোল্ডার ব্রাঞ্চটাতে আছে। এখন যদি যাই আমরা রিফ্রেশ দেই, এখন আমার গিটের ভিতরে সবগুলো কমিট চলে আসছে। ইনিশিয়াল কমিট, add testing print line, added random words, added random print lines, আর merge branch testing 2। যতগুলো কমিট আমার লোকাল রিপোজিটরিতে ছিল, এই 5টা, এটা পুরোপুরি চলে গেছে হচ্ছে আমার গিটহাব রিমোট রিপোজিটরিতে। এই কারণে হচ্ছে আমরা পুশ করি। আমরা পুশ করার মাধ্যমে হচ্ছে আমার লোকাল রিপোজিটরির চেঞ্জগুলোকে পাঠায় দেই রিমোট রিপোজিটরিতে, ঠিক আছে। এখন ইম্পর্টেন্টলি আমাকে অলওয়েজ পুশ করার আগে পুল করতে হয় যে রিমোট রিপোজিটরিতে কি কি আছে সেগুলো যেন আমি আগে নিয়ে নেই আমার লোকালে, আমার ডিভাইসে কনফ্লিক্ট রিজলভ করি, দেন আমি পুশ করি, ঠিক আছে। অর্থাৎ আমাকে আগে পুল করতে হয়, দেন পুশ করতে হয়। অলওয়েজ মাথায় রাখতে হবে, অলওয়েজ পুল ফার্স্ট দেন উই পুশ। মনে রাখার কোনো দরকার নেই, আপনাকে বলবে ইউ ক্যানট পুশ উইথাউট পুলিং ইট ফার্স্ট। সো আমরা কি করি, আমাদের হচ্ছে লোকাল ফাইলগুলোকে রিমোটে পাঠায় দেই, এবং আমরা যে মার্জিং করছিলাম অনেক কষ্ট করে এখান দিয়ে, গিটহাবে খুব সুন্দর একটা ইউআই আছে ফর মার্জিং ব্রাঞ্চেস। সো আমরা এটাকে ব্রাঞ্চ ক্রিয়েট করি, এখন ভিএস কোড থেকে করি। এটা কিন্তু গিটহাব থেকেও করা যায়। আমরা এখানে বলতে পারি যে মাস্টার ভিউ অল ব্রাঞ্চেস নিউ ব্রাঞ্চ, এখান থেকেও করা যায়, সমস্যা নাই। করি, এখান থেকে করি। আমরা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলাম testing_3, ঠিক আছে। ব্রাঞ্চ ক্রিয়েট করছি, কিন্তু এটা কিন্তু রিমোটে ক্রিয়েট করছি আমরা। সো লোকালে দেখলে আমার কিন্তু এখনো ওই মাস্টার টেস্টিং 2 টেস্টিং 1 এই তিনটাই আছে। সে কিন্তু লিস্টে দেখাইতেছেও না origin/master testing 3 এই ব্রাঞ্চটাকে। তো কিভাবে আনতে পারি আমরা? আমরা বলতে পারি যে গিট ফেচ করতে। গিট ফেচ করলে সে রিমোটে যা যা আছে সবকিছু নিয়ে আসে আমার লোকালে। তাহলে কি এখন আমার এই টেস্টিং 3 নামের একটা ব্রাঞ্চ চলে আসছে। আমি এখন এই ব্রাঞ্চে চলে যাব, গেলাম। সো আমি টেস্টিং 3 ব্রাঞ্চটাতে আসি এখন।
সো আমি এখন এখানে চেঞ্জগুলো করতে পারবো। করলাম কিছু একটা হ্যালো হ্যালো ড্রপ করতেছি এবং অ্যাড করলাম হচ্ছে একটা ইফ না প্রিন্টই করে একটা প্রিন্ট টেস্টিং মার্জ অন গিটহাব। ঠিক আছে, চেঞ্জগুলো করছি, আমরা কমিট করলাম। এখন যদি কমিট করে দিই এখন অটোমেটিক্যালি কি আমার রিমোটে থাকবে জিনিসটা? থাকবে না, তাই না? কারণ রিমোট তো তার মতো করে আছে, আমি কোড অ্যাড করছি হচ্ছে আমার লোকাল রিপোজিটরিতে। তো আমাকে এখন আইদার এখানে সিঙ্ক করতে হবে, সিঙ্ক মিনস অটোমেটিক্যালি সে নিজে থেকেই পুল করবে দেন পুশ করে দেবে, অথবা আমি এখান থেকে পুশ বলতে পারি, অথবা আমি জাস্ট কন্ট্রোল শিফট পি দিয়ে পুশ বলতে পারি, ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট পুশ করতে হবে, অর্থাৎ লোকাল রিপোজিটরিকে পাঠিয়ে দিতে হবে রিমোটে। আর যদি পুশ করি আমরা, তাহলে দেখি আমরা এখন বলবে যে আমার টেস্টিং 3 ব্রাঞ্চটাতে পুশ হয়েছে। এখন যদি পুশ হয়ে থাকে তাহলে আমি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবো। গিটহাবে জিনিসটাকে বলা হয় পুল রিকোয়েস্ট, যে আমার একটা ব্রাঞ্চ আমি মার্জ করতে চাচ্ছি অন্য একটা ব্রাঞ্চে। ঠিক আছে, এটা কেন করতে হয়? বিকজ আমরা তো চাই না যে আমাদের আন্ডারে কোনো একটা র্যান্ডম জুনিয়র ডেভেলপার আমাদের মেইন ব্রাঞ্চে পুশ করে দিতে পারে। ইট হ্যাজ টু বি ভেটেড বাই সামওয়ান হায়ার আপ। এই কারণে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে তারা, আর আমরা তখন সেই পুল রিকোয়েস্টটাকে ভেরিফাই করতে পারি, অ্যাপ্রুভ করতে পারি, তখন হচ্ছে সেই পুল রিকোয়েস্টটা অর্থাৎ সেই ব্রাঞ্চটা মার্জ হয়ে যাবে মেইন বা মাস্টারে। সো আমরা টেস্টিং 3 তে পুশ হয়েছে, আমরা বললাম যে আমরা সেটাকে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, কম্পেয়ার পুল রিকোয়েস্ট, এটা কি বলতেছে? এবল টু মার্জ অটোমেটিক্যালি। ঠিক আছে, আমরা এখন কি করব? আমাদের যেই ডেভেলপার যে পুল রিকোয়েস্ট করতে চাচ্ছে তার নিজের ব্রাঞ্চটাকে সে মার্জ করতে চাচ্ছে মাস্টারের সাথে। ঠিক আছে, ও টেস্টিং 3 কে পাঠাইতে চায় টুয়ার্ডস মাস্টার। সো উই ক্রিয়েট দিস পুল রিকোয়েস্ট, ক্রিয়েট করলাম। এখন নর্মালি আমার কাছে এটা অ্যাক্সেস থাকার কথা না। ঠিক আছে, এটা অ্যাক্সেস থাকবে হচ্ছে আমার লাইক সিনিয়র ডেভেলপাররা, প্রজেক্ট ম্যানেজার, তার কাছে অ্যাক্সেস থাকবে। তো সে কি করবে? সে পুল রিকোয়েস্টে আসবে, এসে দেখবে যে আচ্ছা কোনো একটা জুনিয়র ডেভেলপার হচ্ছে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করছে। সে দেখে বলবে যে আচ্ছা পুল রিকোয়েস্ট আসছে একটা এবং কোনো কনফ্লিক্ট নাই, কোনো প্রবলেম নাই, আমি এখন সেটাকে মার্জ করতে পারবো চাইলে। যদি মনে হয় যে আচ্ছা আমার কাছে ভালো লাগে নাই, কোনো প্রবলেম আছে, তখন আমি বলতে পারবো যে ওকে মডিফাই দিস থিং, I can add a comment, তারপর হচ্ছে আমি কমেন্টে ব্যাক এন্ড ফোর্থ হবে আমার ডেভেলপারের সাথে। যখন মনে হয় যে জিনিসটা পারফেক্টলি ওই রকম স্টেজে আছে যেখানে আমি মার্জ করতে পারবো, আমি তখন বলবো মার্জ পুল রিকোয়েস্ট। ঠিক আছে, সো কনফার্ম মার্জ, কনফার্ম মার্জ করা হয়ে গেছে। এখন আমার এই পুল রিকোয়েস্টটা যান ক্লোজ হয়ে গেছে। এবং আমি যদি এখন মাস্টারে যাই, মাস্টারে এখন এই যে অ্যাডেড মার্জ টেস্টিং প্রিন্ট লাইনস আর নতুন একটা মার্জ কমিট মার্জ পুল রিকোয়েস্ট 1। ঠিক আছে, এখন এটা লোকাল দেখতে পারবো না আমরা, কারণ আমরা ফেচ করি নাই। সো ফেচ করি, আমরা ফেচ করছি। আমরা যদি এখন ব্যাক করি মাস্টারে, পুল করলাম, এখন আমরা আছি এখানে, রাইট? আমাদের অ্যাডেড মার্জ টেস্টিং প্রিন্ট লাইনস হয়ে গেছে এবং মার্জ পুল রিকোয়েস্ট এই কমিটটাও চলে আসছে। সো আমাদের এখন লোকালেও সবকিছু আছে, রিমোটেও সবকিছু আছে। তাহলে এইটা হচ্ছে ব্রাঞ্চিং এর মেইন ওয়ার্কফ্লো গিটহাবের কনটেক্সটে। আমাদের একটা রিমোট রিপোজিটরি রিমোটে আছে, ওইটা নিজের মতো করে ট্র্যাক করতেছে। আমার যত ডেভেলপার আছে সবার নিজেদের মতো করে লোকাল রিপোজিটরি আছে, তারা হচ্ছে ব্রাঞ্চ ক্রিয়েট করে পুশ করতেছে, পুল করতেছে, আনটিল তাদের মনে হয় এই ব্রাঞ্চটা মার্জ করতে চাই, তখন তারা একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবে। তারপর সেই পুল রিকোয়েস্টটা কেউ একজন মার্জ করে দেবে, তখন আলটিমেটলি মেইনে গিয়ে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটাই হচ্ছে বেসিক সামারি আমাদের পুরো জিনিসটার। গিট এভাবে ইউজ করতে হয়। আর কয়েকটা জিনিস মেইনটেইন করতে হবে আপনাদের প্রজেক্টের সময়, সেটা হচ্ছে কয়েকটা নেমিং কনভেনশন ফলো করা উচিত। তাহলে যেটা হয় আপনার ফলে লেটস সে যেটা হচ্ছে সবাই করা উচিত না,
যেটা হচ্ছে প্রিন্ট, আমি হচ্ছে বাগ ফিক্স করছি, আমি এখানে গিটহাবে একটা এইচ স্মল লেটার করে ফেলছি, ঠিক আছে। এখন অনেকে একটা বললাম র্যান্ডম এডিটস বা মিসসেলেনিয়াস চেঞ্জেস অথবা জাস্ট চেঞ্জেস, ঠিক আছে, এই ধরনের কমেন্ট মেসেজ দেয়, অনেকেই দেয়, আমিও দেই, বিকজ ইট ইজ ইজিয়ার। আমরা যখন একটা ছোট্টখাটো কমিট করি যে এই কমিটে খুব একটা কিছু চেঞ্জ করি নাই, এটার জন্য একটা ডেসক্রিপটিভ একটা কমিট মেসেজ দেওয়ার কোনো দরকার নেই আমাদের কাছে মনে হয়। প্রবলেম হচ্ছে কমিট তো জাস্ট এমনি এমনি করি না আমরা, রাইট? কমিটের একটা গোল তো আছে, কমিটের গোলটা হচ্ছে যে আমরা যদি পোটেনশিয়ালি ব্যাক করা লাগে আমি যেন ব্যাক করতে পারি ওই পয়েন্ট অফ টাইমটাতে। হুম, এই কারণেই তো হচ্ছে আমরা ইয়েটা রাখছিলাম, কি বলে, কমিটটা রাখছিলাম। যদি কমিটটা যে ডেসক্রিপটিভ না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। সো এই কারণে আমাদের কমিটের নেমটা হওয়া উচিত ভেরি ডেসক্রিপটিভ, টু দ্য পয়েন্ট, এন্ড ইট ডেসক্রাইবস যে এই কমিটটা কি করছিল। অর্থাৎ যদি আমাকে কোনো সময় ব্যাক করতে হয় আমি বলতে পারবো যে আচ্ছা এই কমিটে ব্যাক করলে আই নো ফর শিওর যে এই কয়েকটা জিনিস কাজ করতো এই পয়েন্ট অফ টাইমে, আমি ওইখানে ব্যাক করি, ওইখান থেকে কাজ করা শুরু করি। বা বললাম যে এই কমিটটাতে হচ্ছে এই বাটনটা অ্যাড করা হয়েছে, ওই বাটনটাতে প্রবলেম, সো ওই কমিটটাকে আমি আনডু করব, ঠিক আছে। সো কিভাবে নেম করি আমরা, আমরা হচ্ছে একটা ফিচার নেম দেই এন্ড দেন আমরা একটা টাইপ বলি যে কোন টাইপের কমিট এটা, আর একটা ফিচার অ্যাড করা হচ্ছে নতুন কিছু কোড অ্যাড করছি, এটা ফিক্স করা হচ্ছে কোন একটা বাগ, কোন একটা রিফ্যাক্টরিং করা হচ্ছে, কোন নতুন ফিচার অ্যাড করা হয়নি বা জাস্ট রিস্ট্রাকচার করা হয়েছে। আর চোর ফর এভরিথিং এলস, ডকুমেন্টেশন লেখা, কমেন্টস দেওয়া, ফরম্যাটিং ঠিক করা, বাকি সব কিছু চোর। সো আমি টাইপ বললাম, টাইপের পরে একটা ডেসক্রিপশন দিতে হয়, ডেসক্রিপশন জাস্ট ডেসক্রাইবস যে এই কমিটটা কি করবে, দিস কমিট উইল ডু দিস অ্যাকশন, ঠিক আছে। ফর এক্সাম্পল যে একটা ফিচার অ্যাড করতেছি যে ইমেল নোটিফিকেশন অ্যাড করলাম, সো কি হবে, টাইপটা হচ্ছে ফিচার কোলন দিস কমিট উইল অ্যাড email notifications on new direct messages. এটা ফিক্স বললাম, এটা একটা ফিক্স টাইপের কমিট, দিস কমিট উইল অ্যাড মিসিং প্যারামিটার টু সার্ভিস কল। হুম, এইভাবে আমরা নেম করতে চাই। ওকে, নট অনলি চাই, আপনাদের প্রজেক্টের জন্য এই নেমিং স্কিমটা মেইনটেইন করা ম্যান্ডেটরি, ঠিক আছে। এটার উপরে মার্কস থাকবে এবং আমি কিন্তু কমেন্টগুলো দেখবো যে আপনারা কি নেমিং স্কিমটা ফলো করছেন কিনা। ওকে, সেম থিং ফর ব্রাঞ্চেস, ব্রাঞ্চও একটা নেমিং স্কিম ফলো করে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে one of three types বা categories. It's either a feature branch, it's either a bug fix branch or a testing branch, test branch. এবং স্ল্যাশ দিয়ে বলতে হয় যে এই ব্রাঞ্চে কি করা হবে। ফর এক্সাম্পল ফিচার স্ল্যাশ ক্রিয়েট নিউ বাটন কম্পোনেন্ট, অর্থাৎ এই ব্রাঞ্চে আমরা একটা নতুন বাটন কম্পোনেন্ট ক্রিয়েট করব, যখন সেটা কাজ হয়ে যাবে আমরা এই ব্রাঞ্চটাকে মার্জ করতে পারবো, ঠিক আছে। এরকম নেমিং কনভেনশন ফলো করতে হবে, আমি এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিব প্রজেক্ট শুরু হওয়ার সময়, আর এই সাইটটা দিয়ে দেব। বাট এখন জাস্ট একটা সামার হিসেবে রিক্যাপ দেই আপনারা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবেন। সো সাপোজ আমরা হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। হুম, এইটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা আমরা কাজ করতেছি। স্যার কল ডিসকানেক্ট হয়ে যাবে আর 1 মিনিট আছে তো। বুঝতে পারিনি। স্যার এটা তো ফ্রি কল, তো 1 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা নতুন একটা লিংক দিচ্ছি আমি এখানে। স্যার এই ক্লাসটার রেকর্ডিং দিয়ে দেওয়া হবে না স্যার? হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সো মিটিং এর চ্যাটে হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকটা ফলো করে হচ্ছে আপনার নতুন মিটে চলে আসেন তাহলে।
দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। ওকে, সো অ্যাকচুয়ালি যেভাবে ইউজ করবেন, আমরা হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করব এবং হচ্ছে একটা রিডমি ফাইল জেনারেলি অ্যাড করা ভালো। কারণ হচ্ছে একটা গিটহাব রিপোজিটরিতে কোনো রিডমি ফাইল না থাকলে ইট লুকস ভেরি আনপ্রফেশনাল। রিডমি ফাইলটি হচ্ছে বেসিক্যালি ডেসক্রাইব করে যে এই গিটহাব রিপোজিটরিতে কি হচ্ছে, এবং কেউ যদি চায় এই রিপোজিটরিতে নামায় কাজ করতে, সে কিভাবে এটাকে ইউজ করতে পারবে। ওকে, সো আমি একটা রিপোজিটরি রিডমি ফাইল অ্যাড করলাম সাপোজ, অথবা একটা গিট ইগনোর অ্যাড করলাম। গিট ইগনোর হচ্ছে একটা ফাইল হুইচ ডিসক্রাইবস বা ডিফাইন্স যে কোন কোন ফাইলগুলো আমার গিটে কখনোই ট্র্যাক করা হবে না। ফর এক্সাম্পল, আমাদের কিছু কিছু লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কে বিল্ড ফাইলস ক্রিয়েট করে, রাইট, যে এই ফাইলগুলো দিয়ে জাস্ট হচ্ছে অন্য ফাইল বিল্ড করা হবে। এই বিল্ড ফাইলগুলো আমরা কখনোই চাই না যে গিটে স্টোর করা হোক বা গিট হাবে স্টোর করা হোক, বিকজ এই ফাইলগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে এবং খুবই বড় সাইজের হয়। আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে এনভায়রনমেন্ট ফাইল যেগুলা, অর্থাৎ আপনার এপিআই কি, আপনার সিক্রেটস, আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন, লোকাল ইনফরমেশন, সেগুলো তো এনভায়রনমেন্ট ফাইল বা .env ফাইলের ভিতরে ডিফাইন করা হয়, ঠিক আছে? সো এই ফাইলগুলো আমরা কখনোই চাইবো না যে গিটহাবে পাবলিশ হয়ে যাক, স্পেশালি একটা পাবলিক রিপোজিটরিতে। এই কারণে এই গিট ইগনোর ফাইলটাতে বলা হয় যে কখনোই যেন আমরা এই .env ফাইল বা কোনো রকম বিল্ড ফাইল, কোনো রকম ফাইল যাতে আমরা অ্যাড না করে দেই। এখন ডিপেন্ডিং অন কোন লাইব্রেরি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ গিট ইগনোর লাগবে। তো সাপোজ আমি একটা রিয়াক্ট অ্যাপ করতেছি, মার্ন জাভাস্ক্রিপ্ট জেএস, ওকে, জাভার এক্সাম্পল আছে, এখান থেকে না নেয় বেটার। গিট ইগনোর জেনারেট, এইটা ইউজ করা বেটার। সরি, রিয়াক্ট, হ্যাঁ, এরকম করে আমি রিয়াক্ট ইউজ করব, আমি এক্সপ্রেস ইউজ করব, মিন আছে বললাম, তারপর বললাম ক্রিয়েট করতে, তখন সে হচ্ছে একটা গিট ইগনোর ক্রিয়েট করে দেবে, সেটা আমি তখন পেস্ট করতে পারবো। গিট ইগনোর বেসিক্যালি একটা ফাইল, আমি নতুন ফাইল ক্রিয়েট করলাম একটা .env, ঠিক আছে? এখানে বললাম আমার এপিআই কি আছে, ঠিক আছে? এখন আই ডু নট ওয়ান্ট দিস টু বি অন গিটহাব, এই কারণে আমি হচ্ছে একটা .gitignore ফাইল ক্রিয়েট করি, এবং এই .gitignore ফাইল বলে যে .n ফাইলটা কোনোভাবে যেন অ্যাড না করা হয়, ঠিক আছে? সো এই যে আমার যে চেঞ্জেস, এখানে কিন্তু .n থাকার কথা, রাইট? ফাইল এড করছি, বাট সেটা থাকবে না, কারণ আমরা এখানে .gitignore ডিফাইন করছি যে .n ফাইলটা রাখা যাবে না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা একটা গিট ইগনোর ফাইল রাখতে চাই, এবং আমরা বেসিক্যালি বলে দেই যে আমরা এই গিট ইগনোর ফাইলটা ইউজ করব। আমাদের ফর দিস এক্সাম্পল আমার দরকার নেই, নাম লিখলাম, লাইসেন্স দেওয়ার দরকার নেই, আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করতে চাচ্ছি, ক্রিয়েট করলাম। ওকে, এখন যেভাবে কাজ করার কথা, রিডমি আছে, বেসিক রিডমি। এখন ওয়ান অফ ইয়োর টিম মেম্বার্স, কেউ একজন হচ্ছে এই রিপোজিটরিটাকে ক্লোন করবে। ওকে, একজনের কাজ হচ্ছে সেটাকে ক্লোন করা। ক্লোন বেসিক্যালি মিনস আমরা একটা রিমোট রিপোজিটরিকে নিয়ে আমার ডিভাইসে লোকালে নিয়ে আসব। আমার ডিভাইসে লোকালটা এক্সিস্ট করে না, আমি নিয়ে আসব রিমোটটা থেকে। সো করি, আমরা ক্লোন করি, গিট ক্লোন, আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম, ইউআরএলটা কপি করি নাই, আমি কপি করে নিয়ে আসি। তারপর হচ্ছে এখানে অ্যাকচুয়াল ডেমো আছে, আমি এটাকে রাখলাম হচ্ছে আমার টেস্ট ফোল্ডারটার ভিতরে। তাহলে আমাদের এখন এই ফোল্ডারটায় আছি আমরা, অ্যাকচুয়াল ডেমো নামের ফোল্ডারটা, এটার ভিতরে আমার এই রিডমি ফাইলটা আছে, রাইট? সো এখন কেউ একজন হচ্ছে ক্লোন করছে, ক্লোন করার পর তার কাজ হবে হচ্ছে কোনো একটা প্রজেক্ট, লেটস সে আমরা এখন রিঅ্যাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, বা আমরা একটা ফ্লাস্কের অ্যাপ ক্রিয়েট করব আমরা।
তাহলে এখন যদি আমাদের 4 জন টিম মেম্বার সবাই ইন্ডিপেন্ডেন্টলি এই ইনিশিয়াল স্ট্রাকচারটা ক্রিয়েট করে, তাহলে কিন্তু প্রবলেম জিনিসটা, রাইট? সবাই নিজেদের মতো করে ইনিশিয়াল স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, তারপর সবারটা মার্জ করতে যেয়ে অনেক কনফ্লিক্ট হবে। ইনস্টেড ইট ইজ বেটার যে একজন হচ্ছে ইনিশিয়াল স্ট্রাকচারটা ক্রিয়েট করলো। ফর এক্সাম্পল, আমি এখানে app.py নামে একটা ফাইল ডিক্লেয়ার করলাম এবং আমি বললাম যে আমার একটা ফোল্ডার থাকবে, লেটস সে src নামের একটা ফোল্ডার, এবং সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার কি বলা যায় tests.py নামের একটা ফাইল আছে, ঠিক আছে? এরকম একটা স্ট্রাকচার, ডিপেন্ডিং অন আপনি কোন প্রজেক্ট করতেছেন সেই স্ট্রাকচারটা সে ক্রিয়েট করবে একজন মেম্বার, এবং সে ক্রিয়েট করার পর হচ্ছে এই ইনিশিয়াল স্ট্রাকচারটা সে পাঠায় দেবে ইমোট রিপোজিটরিটাতে, বললো হচ্ছে ইনিশিয়াল কমিট। এটা জাস্ট জেনারেল স্ট্রাকচার, সবাই হচ্ছে ইনিশিয়াল কমিটটাকে ইনিশিয়াল কমিটই বলে আর কি। ইনিশিয়াল কমিট দিলাম আমরা, ইনিশিয়াল কমিট দেওয়ার পর আমরা এটাকে পাঠায় দিব রিমোটে। সো আমাদের রিমোট রিপোজিটরিতে এখন হচ্ছে দুইটা কমিট থাকার কথা, একটা হচ্ছে ওই যে readme.md অ্যাড করছিল, আর আমরা অ্যাড করছি হচ্ছে src ফোল্ডারের ভিতরে test.py আর app.py নামে একটা ফাইল। তাহলে এখন কি, রিমোটে হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার আছে, একটা স্টার্টিং পয়েন্ট যেখানে সবাই কাজ করতে পারবে। তারপর এখন আমাদের ইউজাররা যেটা করবে, আমাদের অন্য যে ডেমো 4 জন আছি আমরা এখন হচ্ছে আইদার এইখান থেকে অর্থাৎ গিটহাব থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, অথবা আমাদের লোকাল ভিএস কোডে এসে আমরা বলবো যে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? অলওয়েজ একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই মেইনটেইন করতে হবে যে ইউ ডু নট ওয়ান্ট টু ক্রিয়েট কমিটস অন মেইন, দেয়ার উইল বি নো কমিটস অন মেইন। কমিট করব আমরা ব্রাঞ্চে, ব্রাঞ্চগুলোকে মার্জ করে দিব মেইনে যখন ওই ব্রাঞ্চের কাজটা শেষ হয়ে যাবে। তো সাপোজ আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই, একটা ফিচার ব্রাঞ্চ। এই ফিচারে আমি কি করব, এই ফিচারটা আমরা অ্যাড করব হচ্ছে লেটস সে add basic functionality, ঠিক আছে? সো একটা ফিচার যেখানে আমরা বেসিক ফাংশনালিটি অ্যাড করতে চাচ্ছি আমরা। সো বললাম এই ব্রাঞ্চ তারপর আমরা পাঠিয়ে দেব, এখন রিমোটে পাঠিয়ে দেব। সো রিমোটে পাঠিয়ে দিলাম, এবং তাহলে আমি যদি দেখতে চাই এখন ব্রাঞ্চেস, আমার এই ব্রাঞ্চটা আছে। এখন এই ব্রাঞ্চটার ভিতরে আমরা কাজ করতে পারবো ইচ্ছা মতো করে। এখানে একজন ডেভেলপার কাজ করতে পারে, মাল্টিপল ডেভেলপার কাজ করতে পারে, ডাজন্ট ম্যাটার, তারা নিজেদের মতো করে তাদের ব্রাঞ্চে কাজ করবে। এই ফিচার ব্রাঞ্চটা ক্রিয়েট করার পর নিজের মতো করে কাজ করলো। লেটস সে app.py এর ভিতরে হচ্ছে আমরা একটা বললাম for I in range 1 to 5 print I, ঠিক আছে? এইটা বললাম আমার বেসিক ফাংশনালিটি। তাহলে এখন আমি কাজটা করছি, কাজটা করার পর আমি কমিট করব কিভাবে, আমার স্ট্রাকচার ফলো করতে হবে। আমি বলবো ফিচার, এটা ফিচার কমিট। এই ফিচারটা কি করবে, দিস কমিট উইল অ্যাড আ বেসিক লুপ ফর প্রিন্টিং নাম্বারস, ঠিক আছে? সো আমি কমিট করে দিলাম এটাকে, কমিট করার পর সেটাকে আমি পাঠিয়ে দিলাম রিমোটে। তাহলে এখন আমার রিমোটে এটা চলে আসে। এখন সাপোজ আমার এই বেসিক ফাংশনালিটি ব্রাঞ্চে আমার কাজ এইটুকুই ছিল, তখন আমি কি করব, আমি পুল রিকোয়েস্টে গিয়ে হচ্ছে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব। পুল রিকোয়েস্ট ক্রিয়েট করার পর আমার এখন এটা কিন্তু আমি নিজে ভেরিফাই করব না, এটা করা উচিত হচ্ছে ওই যে কারেন্ট স্প্রিন্ট, সেই স্প্রিন্টের স্প্রিন্ট লিডার তখন আসবে, সে বলবে যে ওকে দিস পুল রিকোয়েস্ট লুকস গুড, সব কোড ঠিক আছে। আমি এখন কোড কিভাবে দেখে, এখানে দেখে কমিটস দেখে, কি কমিট অ্যাড করছে, ফাইল চেঞ্জ করছে, ওকে ইট লুকস গুড। আমি এখন বলবো যে সব ঠিক আছে, we will now merge this pull request. So sprint leader then merge করে দিবে। মার্জ করা হয়ে গেলে আমাদের এখন মেইনের ভিতরে app.py এর ভিতরে এই ফর লুপটা চলে আসছে, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়ার্কফ্লোটা হওয়া উচিত।
আমরা একটা ইনিশিয়াল স্টেজে নিয়ে যাব গিটহাবটাকে, এবং তারপর ওইখান থেকে সবাই নিজেদের মতো করে ব্রাঞ্চ ক্রিয়েট করবে, কমিট করবে এন্ড দেন সেখান থেকে হচ্ছে মার্জ করা হয়ে যাবে, এন্ড আলটিমেটলি আমি খালি মেইনের কোডটাই দেখব। ওকে, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, অন্য কেউ কিন্তু বাই ডিফল্ট কাজ করতে পারবে না, তার আগে কোলাবরেটর হিসেবে অ্যাড করতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাড ইউর ফ্রেন্ডস, একটা ইমেল দিবেন আপনার ফ্রেন্ড যে কাজ করতে চাচ্ছে আপনার সাথে, তাকে অ্যাড করবেন একটা কোলাবরেটর হিসেবে, এন্ড দেন তাকে হচ্ছে ইমেল থেকে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে কোলাবরেশন ইনভাইটটা, তারপর সে হচ্ছে কোড অ্যাড করতে পারবে বা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবে, পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবে, তার আগে সে পারবে না। এখন আপনাদেরকে আমাকে কোলাবরেটর হিসেবে অ্যাড করতে হবে, আর তারপর আমি হচ্ছে কোডটাকে করতে পারবো, কি বলা যায়, ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে সামারি অফ গিট এন্ড গিটহাব। আমাদের দুইটা মেইন গোল, ফার্স্ট গোল হচ্ছে আমাদের ভার্সনটাকে মেইনটেইন করা, যে আমরা ব্যাক এন্ড ফোর্থ করতে পারতেছি কিনা, যদি কোনো প্রবলেম হয়, সাপোজ আমি ভাবলাম যে হচ্ছে আচ্ছা এই ফর লুপটাই প্রবলেম, তখন আমি কি বলবো, এই কমিটটাকে আমরা রিমুভ করে দিব। আমাদের কমেন্টটা আছে না, গিট রিসেট ড্যাশ ড্যাশ হার্ড, আমরা ওই কমিটটাকে রিসেট করে দিব, তাহলে আমাদের ওই ফর লুপটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আমার কমপ্লিট ফ্রিডম আছে, আমি যে কোনো কমিটে ব্যাক করতে পারি, যে কোনো কমিটকে রিমুভ করে দিতে পারি, যে কোনো কিছু আনডু করতে পারি। আমি আই হ্যাভ কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য এন্টায়ার ভার্সনস অফ মাই প্রজেক্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করার মাধ্যমে আমাদের ডেভেলপারদের ইন্টেনশনগুলোকে সেপারেট রাখতে পারি, এবং ডেভেলপাররা একসাথে কোলাবরেট করতে পারে। ঠিক আছে, সো ওই লাস্টের পার্টটাই মেইন পার্ট। আপনারা ওই যে দেখাইলাম গিটহাবে কিভাবে কাজ করতে হয়, ওইটাই ফলো করতে হবে আপনাদেরকে। যদি না করেন তাহলে কিন্তু প্রবলেম হবে, মার্জ কনফ্লিক্ট আসতে থাকবে, এবং পরে গিয়ে হচ্ছে অনেক মাথা ব্যথা ক্রিয়েট হবে। ইট ইজ বেটার শুরু থেকে হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রসেস ফলো করা। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেনস? স্যার ওই যে একই ব্রাঞ্চে দুইজন কাজ করলে সে সময় আর কি রিপোজিটরিতে পুশ করবো কিভাবে আর কি, ওগুলা আগে কনফ্লিক্ট রিজলভ করে পরে নাকি এরকম? ওকে, শোনা যাচ্ছে? জি স্যার, ওই যে বলতেছিলাম যে স্যার হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, আমি মিউট করছিলাম। ওকে, তো সাপোজ এখন আমাদের দুইজন মানুষ হচ্ছে পুশ করছে, কনফ্লিক্ট আছে পুশ করার সময়, আমি কিন্তু মার্জ করে যাই নাই। এখন যখন কি হয় আমি তো দেখাতে পারতেছি না জিনিসটাকে। সো লেটস সাপোজ সে হচ্ছে এখানে প্রিন্ট আই এর জায়গায় প্রিন্ট আই কমা হে এটা লিখে দিল। ঠিক আছে, এটা আরেকজন ডেভেলপার লিখে দিছে, সে পুশ করছে। ওই ডেভেলপার যখন পুশ করছিল তখন কিন্তু কোনো এরর দেখায় নাই, রাইট? কারণ তখন তার জন্য জাস্ট অ্যাডিশন, এটা ইনসার্শন, জাস্ট কয়েকটা লেটার অ্যাড করছে সে। এখন সাপোজ আমি হচ্ছে আমার লোকাল ডিভাইসে এখানে হ্যালো লিখছি, এইটা আমি যখন পুশ করতে যাব, আমি কিন্তু বলছিলাম যে পুশ করতে হলে আপনাকে অবশ্যই আগে পুল করতে হয়, রাইট? তো যখন পুল করি, আমরা পুল করার সময় সে বলবে যে এখানে একটা কনফ্লিক্ট আছে, সে বলবে, আমরা কনফ্লিক্ট দেখাইছিলাম না একটু আগে, যে বেসিক্যালি এখানে এরকম একটা স্ট্রাকচার আছে। আমি যদি যাই স্লাইডটাতে, এরকম এক্স্যাক্টলি এরকম একটা জিনিস আসবে, বলবে যে আমার এই ব্রাঞ্চটা থেকে বা অরিজিন স্ল্যাশ মাস্টার থেকে বলতেছে যে প্রিন্ট হ্যালো আসছে, আমার লোকাল হেড আছে হচ্ছে হেই। এখন আমাকে হচ্ছে দুইটার যে কোনো একটাকে রিমুভ করে দিয়ে অথবা দুইটাকে রাখতে হবে, এন্ড এই অ্যাডিশনাল যে টেক্সট গুলো অ্যাড করে দিছে গিট, সেগুলোকে রিমুভ করতে হবে। এই লাইনটা ফালাই দেবো, এই লাইনটা ফালাই দেবো, এই লাইনটা ফালাই দেবো, এন্ড আইদার দুইটা লাইনে রাখবো অর দুইটার যে কোনো একটাকে রাখবো। ঠিক আছে, এইটা হচ্ছে যখন আমার একটা ব্রাঞ্চের ভিতরে মার্জ কনফ্লিক্ট হয় তখন এইভাবে রিজলভ করতে হয়। ভিএস কোডের খুব ভালো ভালো টুল আছে মার্জ কনফ্লিক্ট রিজলভ করার জন্য, মার্জ এডিটর আছে একটা, অটোমেটিক্যালি করে ফেলতে পারে। এইটা হচ্ছে একই ব্রাঞ্চের ভিতরে ডেভেলপার যখন কনফ্লিক্ট করে। আর যদি হচ্ছে পুল রিকোয়েস্ট মার্জ করার সময় যদি কোনো কনফ্লিক্ট আসে,
তখন হচ্ছে গিটহাবের ভিতরেই একটা কনফ্লিক্ট রিজলভ করার একটা ছোট্ট একটা টুল আছে। যদি বেশি কমপ্লিকেটেড হয় কনফ্লিক্টটা, তখন সে বলে যে ভিএস কোডে ওপেন করো। ভিএস কোডে ওপেন করলে দেখতে ওয়ান্স এগেন ইয়ের মতো হয়, ওই ইমেজটার মতো হেড আসবে আর কোড থেকে আসছে চেঞ্জটা, এবং দুইটা অপশনে দেখানো হয়, চুজ ওয়ান অফ দেম। এটাই হচ্ছে বেসিক্যালি এভরি কাইন্ড অফ কনফ্লিক্ট এরকম দেখতেই হবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে হ্যাঁ হ্যাঁ শিওর। ক্লাসে আমি আমি ওই দিন এক ক্লাস নেব না প্রবাবলি, রোজার মধ্যে এত প্রেশার দেওয়ার দরকার নেই, আমি জাস্ট ইয়েটাই নেব, কুইজটাই নেব।